শাপলা চত্বর অভিযানে নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন সাবেক মন্ত্রী লতিফ। কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। রাজনৈতিক উদ্দেশ্যে মামলায় জড়ানোর অভিযোগ কাদের সিদ্দিকের। হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন, তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে তাদেরকে গুলি করা হয়েছিল। এটা একেবারে অন্যায়, উদ্দেশ্যপ্রবণ, উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একেবারে অচল। দেশে ফিরলে আত্মসমর্পণের আগে গ্রেফতার হবেন শেখ হাসিনা, জানালেন আইনমন্ত্রী। ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নতুন গতি পাচ্ছে বাংলাদেশ মার্কিন সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের। ভুল পাল্টে অনেকে এখন জুলাই যোদ্ধা, বললেন মির্জা ফখরুল। সনদ বাস্তবায়নের দাবিতে 11 দলীয় ঐক্যের নতুন কর্মসূচি। 5 আগস্ট পল্টনে মহাসমাবেশ। সিলেটে এনসিপির গাড়ি বহরে 2 দফায় হামলা ভাঙচুরের অভিযোগ। পুলিশের সামনে হেনস্থার দাবি নেতাদের। ফ্যাসিবাদী আচরণ রুখে দেওয়ার আহ্বান। এবং আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক যাওয়ার প্রক্রিয়া শুরু। আমিরাত থেকে ফেরা 626 জনের ভিসা নবায়নের চেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় কারাগারে পাঠানো হলো সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। প্রসিকিউশন বলছে অভিযানে নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন তিনি। কাদের সিদ্দিকের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই ভাই লতিফ সিদ্দিকীকে মামলায় জড়ানো হয়েছে। হাজিরের প্রথম দিনই আদালত প্রাঙ্গণে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার দুপুর 1টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে গাড়িতে লতিফ সিদ্দিকীকে আনা হয় ট্রাইব্যুনালে, একই গাড়িতে ছিলেন ছোট ভাই কাদের সিদ্দিকীও। পরে লতিফ সিদ্দিকীকে শাপলা চত্বরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ছোট ভাই কাদের সিদ্দিকীর অভিযোগ, অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে লতিফ সিদ্দিকীকে। একটা উদ্দেশ্য নিয়ে আসামি করা, এর শুধু প্রতিবাদ জানাতে এসেছি। যদি উনি কোনো অপরাধের দায়ে যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব। প্রসিকিউশন বলছে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠকে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকী, যেখান থেকে হামলার নির্দেশনা এসেছিল। হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন, তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার 1 নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। এদিন এজলাসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন লতিফ সিদ্দিকী। আদালতে কথা বলার অনুমতি না মেলায় নিজের ফাঁসি চান লতিফ সিদ্দিকী। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলে আত্মসমর্পণের আগে গ্রেফতার হতে পারেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা। সকালে সচিবালয়ে কথা জানান আইনমন্ত্রী। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগগুলো খতিয়ে দেখার কথা জানান তিনি। টানা 1.5 দশকের দুঃশাসন অপশাসনে অতিষ্ঠ ছিল দেশবাসী। গুম খুনের মতো নির্বিচার অপরাধের অবসান আর বৈষম্য দূর করার দাবিতে সোচ্চার হয় ছাত্র জনতা। রাষ্ট্রীয় বাহিনীর হাতে প্রাণ যায় মানুষের। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। বিচারের কাঠগড়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেই আসামিকে ফেরাতে তৎপর সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে আইনি সহায়তা বিষয়ক সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, ফাঁসির আসামি হওয়ায় শেখ হাসিনা দেশে ঢোকা মাত্রই তাকে
তাকে গ্রেফতার করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগগুলো খতিয়ে দেখার কথা বলেন আইনমন্ত্রী। জানান, হয়রানিমূলক আইনগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। সরকার চাইলে আগস্টে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। 45 লাখ ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি সরকারের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে আইনমন্ত্রী বলেন, বেসরকারি আইনি সংস্থার পাশাপাশি প্রয়োজনে সহায়তা নেওয়া হবে মালয়েশিয়ারও। হেবা করতে চাচ্ছেন বা উইল করতে চাচ্ছেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত জানিয়েছেন, নতুন গতি পাচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, নতুন অভিমুখে যাত্রা করতে যাচ্ছে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। চীন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। 3 দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এ সফরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে যাবে। সফরের প্রথম দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গোর। তার 2 ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নিজের এক্স বার্তায় সার্জিও গোর জানান, বাংলাদেশে তার প্রথম সফরে 2 দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। বৃহস্পতিবার রাতে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। জানান, বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়নি এবং এ বিষয়ে ওয়াশিংটনেরও কোনো উদ্বেগ নেই। বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারত এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরেই তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও জোরদারের প্রত্যাশার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সবসময় তাদের কাছে আবেদন করেছি তাদের সাহায্য যাতে অব্যাহত থাকে, এটা আমাদের চলমান প্রক্রিয়া। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে সার্জিও গোরের। আর শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে 3 দিনের সফর শেষ করে ভারতে ফিরে যাবেন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আগের মতোই চলছে ঘুষ খাওয়ার ফন্দি ফিকির। আটকে দেওয়া হচ্ছে ভালো কাজের উদ্যোগ। 5 মাসের অভিজ্ঞতা তুলে ধরে এভাবেই আক্ষেপ জানালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। আর মুক্তিযুদ্ধের মতো জুলাইয়ের চেতনাকে বিক্রি হতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মাস জুড়ে চলছে জুলাই শহীদ দিবসের নানা আনুষ্ঠানিকতা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনা জুলাইয়ের চেতনার মধ্যেই নিহিত রয়েছে। বিএনপি সরকারের হাত ধরেই শহীদদের স্বপ্নের বাংলাদেশের বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনের নেপথ্যের কারিগর
প্রধান সেনাপতি নেপথ্যে। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিবর্তনের কথা বলতে গেলেই প্রাণ দিতে হয়েছে এদেশে। 5 মাসের অভিজ্ঞতা তুলে ধরে আক্ষেপ করে তিনি বলেন, আগের মতোই চলছে ঘুষ খাওয়ার ফন্দি ফিকির। প্রধানমন্ত্রীর হাত ধরে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আশাবাদী এলজিআরডি মন্ত্রী। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, ওরাই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। উই মাস্ট অল গিভ হিম সাপোর্ট। সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারলে মানব পাচার অনেকটাই কমানো যাবে। শিক্ষাটা যদি না থাকে সে বারবার প্রতারিত হবে। আইনগত কাঠামোর মধ্যে দিয়ে এবং সরকার যেভাবে ড্রাইভ দিচ্ছে, এই ড্রাইভ অব্যাহত থাকলে এটা আমি মনে করি অনেকখানি কমে যাবে। এখন রুল অফ লর জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আইনের শাসন যদি প্রয়োগ সর্বত্র না হয় তাহলে কিন্তু এটা বৃদ্ধি পেতেই থাকবে। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও দক্ষ মানব সম্পদ পাঠাতে কাজ করছে সরকার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে 5 আগস্ট পল্টনে মহাসমাবেশ ডেকেছে 11 দল। রাতে বিরোধী দলীয় নেতার বাসভবনের জরুরি বৈঠকের পর এই কর্মসূচি দেওয়া হয়। 11 দল ঐক্যের মুখপাত্র হামিদুর রহমান আজাদ বলেন, হবিগঞ্জ ও সিলেটে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি। সংবিধান সংশোধনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি, সংস্কারের জন্যই হয়েছে। আর নির্বাচন যে আলাদাভাবে একই দিনে যে আলাদা ব্যালটে ভোট হয়েছে, এটা সংস্কারের জন্য হয়েছে, সংশোধনের জন্য নয়। সংবিধান সংশোধনের এই বিশেষ কমিটির গঠন করে যে প্রক্রিয়া বিএনপি হচ্ছে, এটা ভুল পথ। এটা জাতিকে বোকা বানিয়ে আসলে এই অভ্যুত্থান, তার চেতনা এবং সংস্কারের যে মূল লক্ষ্য এখানে ব্যাহত হবে। গত 2 দিন ধরে হবিগঞ্জ এবং সিলেট মিলে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। রাজনৈতিক বক্তব্য বা কর্মসূচিকে সন্ত্রাসী কায়দায় মোকাবেলা, এটা হলো বিগত ফেসিবাদের পুনরাবৃত্তি। প্রশাসনের দলীয়করণের মাধ্যমে আবার বৈষম্যমূলক কোটা প্রথা ফিরিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, গণভোটের রায় নিয়ে সরকারকে তিল পরিমাণ ছাড় দেবে না জামায়াত। মাননীয় স্পিকারের কাছে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা। আপনারা দেশকে এই সংকট থেকে মুক্ত করেন। এ সময় নানা বিষয়ে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালিত হচ্ছে বধির ব্যক্তিদের মাধ্যমে। এ সময় জামায়াত সেক্রেটারি হুঁশিয়ারি দেন, গণভোটের রায় নিয়ে সরকারকে তিল পরিমাণ ছাড় দেবে না তার দল। জাতির জন্য দুর্ভাগ্য, এমন একটি বোবা বধির সরকার এখন ক্ষমতায় আছে, যার কানে কথা যায় না, শহীদ পরিবারের মায়ের সন্তান হাজার বেদনার কান্না শুনতে পায় না। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরার প্রশ্নে আমরা তিল মাত্র ছাড় দিতে প্রস্তুত নই। গণভোটের রায় নিয়ে আন্দোলন না করতে সরকারের পক্ষ থেকে দেয়া আপোষের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণের মাধ্যমে আবারও বৈষম্যমূলক কোটা প্রথা ফিরিয়ে আনা হয়েছে। গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোক টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে, আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি সব জায়গায়। এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে, এটাকে কৌটা নয়। জামায়াত কখনো আপোষের রাজনীতি করে না বলেও মন্তব্য বিরোধী দলীয় নেতার। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
আবারও এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এবার সিলেটের গোলাপগঞ্জ ও 5 মাইলে 2 দফা হামলার শিকার হন তারা। এই ঘটনায় নিন্দা জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, পুরো বাংলাদেশ সন্ত্রাসের অভয়ারণ্য। নাহিদ ইসলামের অভিযোগ, দেশকে আবারও সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। পথসভার উদ্দেশ্যে সিলেটে পৌঁছালে 2 দফা হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন এনসিপি নেতারা। এর আগে বৃহস্পতিবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতারা। সিলেটে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে জেলা সার্কিট হাউজের দিকে রওনা হন। এরপরই প্রথমে গোলাপগঞ্জ, তারপর 5 মাইল বাজার এলাকায় দ্বিতীয় দফায় হামলা হয়। এনসিপি নেতাদের উদ্দেশ্যে নানা স্লোগান দেয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে হামলা হচ্ছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, পুরো বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে তৈরি করা হয়েছে। সার্জিস আলম বলেন, সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা রাজনীতি থেকে বিরোধী দলকে নির্মূল করতে চায়। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা রড নিয়ে এসেছে, তারা গাড়িটাতে কিভাবে হামলা করছিল এবং ওই গাড়িতে আমাদের নারী এমপি ডাক্তার মাহমুদা মিতু তিনিও ছিলেন। পুরা বাংলাদেশে হলো সন্ত্রাসী একটা রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসের রাজত্বের অবসান চাই। সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তোলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। যারা রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে জেলায় জেলায় সফর করছে এনসিপি। এরই অংশ হিসেবে বুধবার হবিগঞ্জ পৌঁছালে হামলার শিকার হন নেতাকর্মীরা। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে জুলাই অভ্যুত্থানের পর বিরোধী দলের উপর হামলার ঘটনা গণতান্ত্রিক পথকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। বিকেলে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় আহত এক কর্মীকে দেখতে গিয়ে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দলটির নেতারা হামলায় আহতদের ক্ষতিপূরণ সহ দাবি জানান। কোনো ধরনের আইনি ব্যবস্থা হামলাকারীদের উপর সন্ত্রাসীদের বিরুদ্ধে নেওয়া হয়নি। আমরা শঙ্কা করছি যে এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতাতেই হচ্ছে, যেহেতু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা দেখেছি আওয়ামী লীগের সময়টাতে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলের যারা আছেন তাদের উপর হামলা নিপীড়ন করত, ঠিক এখন বিএনপি সরকার হামলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগের যে পথ, সে পথে তারা অগ্রসর হওয়ার দিকে ধাবিত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রস্ফুটিত করতে হয়, তাহলে বিরোধী দলীয় যারা আছেন তাদের উপরে এইসব হামলা মামলা করা যাবে না। আগস্টের শেষ নাগাদ মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন। কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলন উপদেষ্টা বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত করতে দুই দেশ সম্মত। এদিকে বিদেশি কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলো একচেটিয়া ব্যবসা করছে অভিযোগ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী অভিবাসনে প্রতারণা ঠেকাতে এজেন্সিগুলোর সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। এমন অবস্থার মধ্যে সুখবর মিলছে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকেই দফায় দফায় উদ্যোগ নেয়ার ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে দুই দেশ সম্মত হয়েছে জানিয়ে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়ার প্রক্রিয়া শুরু হবে আগস্টের শেষ নাগাদ। নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। এদিকে প্রতারণার শিকার অভিবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তিতে চালু হলো অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণ করবে সরকার। সহায়তা দেওয়া হবে প্রতারিত শ্রমিকদেরও। যারা অবৈধভাবে প্রতারণার একটা চক্র হিসেবে কাজ করছেন তারা ভালো হয়ে যান। প্রত্যেককে ডিবি, পুলিশ, বিভিন্ন এজেন্সি নজরদারি করছে। বিদেশে নতুন নতুন শ্রমবাজার খোলার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তৎপরতা দেখালেও গেল 6 মাসে কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। বাট আমি মনে করি এখানে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে ফেরার পর স্বয়ংক্রিয়ভাবে অন্তত 626 বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত।
এই তথ্য জানিয়ে সরকার বলছে তাদের ভিসা নবায়নের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন ঘটনায় ভুক্তভোগীদের জন্য চালু হচ্ছে হটলাইন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, মিথ্যা তথ্য দিয়ে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধে প্রয়োজন অভিবাসন আইন সংশোধনের প্রস্তাব পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। আরব আমিরাত থেকে ছুটিতে আসা ৫,০০০ বাংলাদেশির ভিসা কোনো কারণ ছাড়াই বাতিল হয়েছে এমন খবর আসে গণমাধ্যমে। এতে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মধ্যে বেড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সরকার। বৈঠক শেষে ৫,০০০ প্রবাসীর ভিসা বাতিলের তথ্য সঠিক নয় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ সংখ্যা ৬২৬ জন। এর মধ্যে ৪১৭ জনের ভিসা রিভিউ করতে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান শামা ওবায়েদ। ৫,০০০ বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, আরব আমিরাতের তথ্য অনুযায়ী ৬২৬ জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। ৪১৭ জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটা ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। ৪১৭ জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কি কারণে তাদের অটো ক্যান্সেল হলো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, ভিসা জটিলতায় ভুক্তভোগীদের জন্য দেশে এবং সংযুক্ত আরব আমিরাতে জরুরি হটলাইন সেবা চালু করবে সরকার। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সে দেশের আইন মেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুরোধ জানান তিনি। যেই দেশের অভ্যন্তরীণ সমস্যা, সেগুলোতে বাংলাদেশিরা প্রচারণা, ফেসবুক, টুইটার, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের এনগেজমেন্টে না যাওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। এটা ওই দেশের লতে আসলে সেটাই বলে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব যে এই ধরনের কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা। ফেক ডকুমেন্ট যারা সাবমিট করবে বা এর সাথে যারা জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এই আইনটি সংশোধন করে শাস্তি নিশ্চিত করা হবে, যেন বিদেশিদের কাছে আমরাও বলতে পারি যে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে থাকি। একটা হটলাইন চালু করা হবে, যে দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে। বিদেশগামীদের আইন বহির্ভূত পথে না যাওয়ার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ভুয়া তথ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধে প্রয়োজন হলে অভিবাসন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। দয়া করে আপনারা আইন বহির্ভূত কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। অভিবাসন একটা আইন আছে, সেই আইন যদি সংশোধন করার প্রয়োজন হয় সেটাও আমরা আইন মন্ত্রণালয় এবং সাথে কথা বলবো। এদিকে মিয়ানমারে আটক ২৭ জন বাংলাদেশিকে শনাক্ত করেছে সরকার। তাদের নিরাপদে দেশে ফেরাতে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত ব্যয়ের কারণে কমানো যাচ্ছে না মূল্যস্ফীতি, তবে বাজার নিয়ন্ত্রণে করে জনজীবনের স্বস্তি দিতে কাজ করছে সরকার। সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন বাণিজ্য মন্ত্রী। দেশের 10টি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারজাতকরণ নিয়ে 810টি বাজার নিয়ে গবেষণা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণায় দেখা গেছে সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন ব্যবসায়ী বেশি মুনাফা করেন। চালে মিলার, ডাল মরিচে আড়তদার, আলু বেগুনে খুচরা বিক্রেতা এবং পেঁয়াজে প্রান্তিক পাইকার সবচেয়ে বেশি লাভ করেন। এই গবেষণার ফল তুলে ধরতে রাজধানীর মহাখালীতে ব্র্যাকিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশীজনরা বলেন, শুল্ক কমানোর কারণে সাধারণ মানুষ সুবিধা পাওয়ার কথা থাকলেও তা চলে যায় মধ্যস্বত্বভোগী সহ আরো অনেকের পকেটে। যারা আমদানিকারক তারা আমার কাছ থেকে 4% ভ্যাটের এটা নিয়ে নিলেন, সুযোগটা নিয়ে নিলেন, কিন্তু তিনি তার প্রাইসিং করার সময়, অর্থাৎ ওই খুচরা বিক্রেতার কাছে দেওয়ার সময়, দোকানদারের কাছে দেওয়ার সময় তার কিন্তু ভূমিকা কিন্তু অস্পষ্ট হয়ে যাচ্ছে। উৎপাদনটাকে যদি আমরা স্থিতিশীল করতে চাই, এখানে যেই ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্টমেন্টটা আমাদের এই ম্যাক্রো ইকোনমিক যে ফেনোমেনন, যে আমার গ্রোথের জন্য আমি যে ইনফ্লেশনটা ধরে রাখছি গভর্নমেন্টের, সেটা কিন্তু আমার প্রত্যেকটা আইটেম স্পেসিফিক আসছে। তারপরেও দাম কমছে কোনগুলো, যেগুলো প্রোডাক্টিভিটি বেড়েছে। এ সময় বাণিজ্য মন্ত্রী জানান, বাংলাদেশের জন্য মহাযন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। এখান থেকে মুক্তি পেতে সরবরাহ ব্যবস্থাপনার জটিলতা দূর করতে কাজ করছে সরকার। আমাদের মতো স্ট্রাগলিং ইকোনমির জন্য তো ইনফ্লেশন অনেক বড় পেন। সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা হলো লজিস্টিক কস্ট কমাতে হবে, একটা হলো ইনপুট কস্ট কমাতে হবে। চাঁদাবাজি, আমি এরকম র শব্দে না গিয়ে এটার একটু ডিফাইন্ড ওয়ার্ড দেই।
আমি আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি। বাজার ব্যবস্থাপনার ত্রুটি আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে অনেক পণ্যের দাম শতভাগ বৃদ্ধি পাচ্ছে বলেও তুলে ধরা হয়েছে সিপিডির গবেষণায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নীতি সুধার 10% থেকে কমিয়ে 9.50% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি। 2 আগস্ট থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুধার কমানোরই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেপো বা নীতি সুধার 10% থেকে কমিয়ে 9.50% নির্ধারণের সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির হার 11.50% থেকে 11% নামানো হয়েছে। 29 জুলাই যশোর থেকে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন সহ তার 4 সহযোগীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, এলজি ও দেশীয় অস্ত্র। সকালে ইমনের গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন চট্টগ্রামের পুলিশ সুপার। ভারতে কে রিসিভ করবে এটাকে তো সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। ডেভিড ইমন চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া এলাকা সহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, অস্ত্র, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে 13টি মামলা রয়েছে। অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে এরকম হওয়ার কোনো সুযোগ নাই। অস্ত্র মামলায় ডেভিড ইমনকে বিশদ জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে চায় পুলিশ। রোববার অনুষ্ঠিত হবে শুনানি। এছাড়া ডেভিড ইমন ও গ্রেফতারকৃত 4 জনকে 4টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় 86 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 179 জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে আগের সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে সংক্রান্ত আলাদা 2টি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত 23 জুন 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছিলেন। দুর্নীতির প্রাথমিক তথ্য মেলায় খোদ দুদকের সাবেক 2 কমিশনার সহ সাবেক 10 সচিবের বিরুদ্ধে সম্পদ বিবরণের নোটিশ জারি করেছে সংস্থাটি। দুদকের অভিযোগ, এই সচিবরা 2018 সালে নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে শত কোটি টাকার ফ্ল্যাট পেয়েছিলেন। এদিকে আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমানের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলার তদন্তে নথিপত্র তলব করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনে অভিযোগ আসে 2018 সালের নির্বাচন সফলভাবে পার করে আনার পুরস্কার হিসেবে শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদমর্যাদার 12 জনকে শত কোটি টাকার 14 তলা ভবন নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন সরকার। পরে 2024 সালের 26শে মে ভবনটির নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঘটনাটি দৃশ্যপটে এলে অভিযান চালিয়ে প্রাথমিক সত্যতা খুঁজে পায় দুদক। নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক সহ 12 সচিব পদমর্যাদার কর্মকর্তা। গত বছর গণপূর্ত মন্ত্রণালয় এ বরাদ্দ বাতিল করে। এ ঘটনায় মামলা দায়েরের পর এবার এদের মধ্যে 10 ব্যক্তির সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক। এই অভিযোগ সংশ্লিষ্ট 10 জন ব্যক্তির সম্পদ বিবরণী জারির যে প্রক্রিয়া তা চলমান রয়েছে। তারা নির্দিষ্ট যে টাইম ফ্রেম আছে এর ভিতরে তাদের সম্পদ বিবরণী জারি করতে হবে, অন্যথায় দুর্নীতি দমন কমিশন আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অবৈধ উপায়ে সিঙ্গাপুরে 1,68,00,000 টাকা পাচারের মামলায় আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমানের নথিপত্র তলব করেছে সংস্থাটি। প্রায় 1,68,00,000 টাকা পাচারের একটি মামলা চলমান রয়েছে এবং এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রেকর্ডপত্র চেয়ে তার বরাবর একটি পত্র প্রেরণ করা হয়েছে। 8 বছর আগে দায়ের হওয়া মামলায় বলা হয় বদিউর রহমান সিঙ্গাপুরে প্রতিষ্ঠান খুলে অর্থ পাচার করেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।